আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তা ছিল ক, খ এবং গ। 2023 সালে 1 জানুয়ারি একটি অংশীদারি ব্যবসা আরম্ভ করে 2023 সালের 1 জানুয়ারিতে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ক এর প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা, খ এর প্রারম্ভিক মূলধন ছিল 1,50,000 টাকা, গ এর প্রারম্ভিক মূলধন ছিল 1 লক্ষ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে, অর্থাৎ মূলধন ও উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10% হারে সুদ ধার্য করতে হবে। ব্যবসায়ের লাভ ক্ষতি 2:1 অনুপাতে বন্টিত হবে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি লাভ হয় তাহলে অংশীদারদের মধ্যে 2:1 অনুপাতে মুনাফাটা বন্টন করে দিতে হবে। আবার যদি প্রতিষ্ঠানে ক্ষতি হয় তাও কি করতে হবে? 2:1 অনুপাতে বন্টিত হবে। পরবর্তীতে বলা আছে ব্যবসায়ের দায়িত্ব পালনের জন্য গ মাসিক 1000 টাকা বেতন পাবে। যেহেতু ব্যবসায়ের দায়িত্বরত আছে গ, এজন্য গ কে মাসিক 1000 টাকা করে বেতন দিবে। তাহলে এখানে এক মাসের বেতন অর্থাৎ মাসিক 1000 টাকা করে বেতন পাবে। তাহলে যেহেতু অঙ্কটি 12 মাসের, এই জন্য 1000 × 12 অর্থাৎ 12,000 টাকা বেতন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। খ কারবারে 30,000 টাকা ঋণ স্বরূপ আনয়ন করেন। এই যে আমাদের খ এর প্রারম্ভিক মূলধন ছিল 1,50,000 টাকা, এই প্রারম্ভিক মূলধন ছাড়াও খ কি করেছে? এক্সট্রা ভাবে 30,000 টাকা ঋণ স্বরূপ ব্যবসায় আনয়ন করেছে। এই যে ঋণ স্বরূপ 30,000 টাকা আনয়ন করেছে, এখন প্রতিষ্ঠানকে এই ঋণ বাবদ খকে কি করতে হবে? ঋণের সুদ প্রদান করতে হবে। দেখো এখানে ঋণের সুদের কথা উল্লেখ নেই এবং তারিখের কথা উল্লেখ নেই। অংশীদারি ব্যবসায়ের মধ্যে যদি ঋণের সুদের কথা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই 6% হারে সুদ ধার্য করতে হবে এবং 6 মাসে সুদ দিতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সারা বছর অংশীদারগণ প্রত্যেকে 10,000 টাকা করে নগদ উত্তোলন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলেছে? সারা বছর অংশীদারগণ প্রত্যেকেই, অর্থাৎ 3 জন অংশীদার ছিল, প্রত্যেকেই 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকা করে উত্তোলন করেছে। উত্তোলনের উপর সুদ ধার্য কত করতে হবে? 10%। কিন্তু আমরা জানি আমাদের উত্তোলনের উপর চার ভাবে সুদটা প্রদান করা হয়। এক নম্বরে হচ্ছে মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে একভাবে, মাসের মাঝামাঝিতে উত্তোলন করলে একভাবে, মাসের শেষে উত্তোলন করলে আরেকভাবে সুদ ধার্য করতে হবে। আবার যদি সারা বছরের উত্তোলনের পরিমাণ দেওয়া থাকে তখন সারা বছরের উত্তোলনের পরিমাণ ইনটু হচ্ছে সুদের হার। ঠিক আছে, তখন সারা বছরের কথা, সারা বছরে উত্তোলন করলে এখানে 6 মাসের সুদ ধার্য করতে হয়। ঠিক আছে, সারা বছর, এখানে সারা বছর উত্তোলনের কথা বলা আছে, তাহলে একসাথে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, তখন কি করতে হবে? তখন 6 মাসের সুদ ধার্য করতে হবে। পরবর্তীতে আছে উপরিউক্ত বিষয়াদি বিবেচনা করার পূর্বে 31 ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নেট লাভ ছিল 80,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক খ এর ঋণ হিসাব প্রস্তুত করো। খ এর ঋণ হিসাব প্রস্তুত করো। আমাদের খ নাম্বার কি বলেছে? লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ নাম্বার কি বলেছে? অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দেখে আসি। ক দাগে আমাদের কি বলেছে? খ এর ঋণ হিসাব প্রস্তুত করো। চলো আমরা আর দেরি না করে ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। ক আমরা একটি খতিয়ানের গড় কেটে নিয়েছি। খ এর ঋণ হিসাব প্রস্তুত করব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের এখানে বলা আছে খ কারবারে 30,000 টাকা ঋণ স্বরূপ আনয়ন করেছে। খ কারবারে ঋণ স্বরূপ 30,000 টাকা আনয়ন করার ফলে কারবারের নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। খ যখন ঋণ প্রদান করেছে প্রতিষ্ঠানে তখন কি হয়েছে? প্রতিষ্ঠানের নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তখন জাবেদাটি হয়েছিল আমাদের, তখন জাবেদাটি হয়েছিল নগদান হিসাব ডেবিট, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এজন্য নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট। ঋণ হিসাব ক্রেডিট কত ঋণ প্রদান করেছিল? 30,000 টাকা। এই যে 30,000 টাকা
30,000 টাকা। এখন তুমি কি করতেছো, ঋণ হিসাব প্রস্তুত করতেছো। তাহলে এই যে ঋণ হিসাবের বিপরীত পাশে যে নামটা থাকবে এটা আমাদের বিবরণের ঘরে লিখতে হয়। আশা করি তোমরা সবাই জানো। এখানে যেহেতু কোনো তারিখ উল্লেখ নেই, তুমি চাইলে ডিসেম্বরের 31 দিতে পারো, আবার নাও দিতে পারো। এখন দেখো এই যে আমরা ঋণ হিসাব প্রস্তুত করতেছি, ঠিক আছে, ঋণ হিসাবের খতিয়ান, তাহলে এর পাশের নাম কি, নগদান হিসাব। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে নগদান হিসাব লেখলা। এখন কথা হচ্ছে ঋণ হিসাব আমাদের কি ব্যালেন্স ছিল, এই যে ক্রেডিট ব্যালেন্স ছিল। যেহেতু ঋণ হিসাব ক্রেডিট ব্যালেন্স ছিল, এই জন্য তোমার ক্রেডিট দিকে, যে ডেবিট ক্রেডিট দিকে টাকাটা লিখতে হবে। কত টাকা, 30,000 টাকা। আশা করি তোমরা এগুলো বোঝো এবং পারো। এখন 30,000 টাকা তুমি ব্যালেন্সের ঘরে ক্রেডিট ব্যালেন্সটা বসিয়ে দিলে 30,000 টাকা। পরবর্তীতে আমাদের কি করতে হবে, আমরা বলেছি প্রতিষ্ঠানে যখন ঋণ স্বরূপ 30,000 টাকা আনয়ন করেছিল, এখন প্রতিষ্ঠানকে কি করতে হবে, এই যে ঋণের উপরে তাকে সুদ প্রদান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাধারণভাবে আমরা জানি ঋণের সুদ প্রদান করা হয়, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যখন ঋণের সুদ প্রদান করা হয় তখন এটা নগদে না দিয়ে কি করে, অংশীদারদের, এই যে অংশীদারদের ঋণ হিসাব 30,000, এখানে কি করে ঋণের সুদটা প্লাস করে দিবে। ঠিক আছে, এখানে কি করবে, ঋণের সুদটা প্লাস করে দিবে। আমি আবারও বলছি, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ঋণের সুদ প্রদান করা হয়, ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। অর্থাৎ অংশীদারদের এই যে ক্ষয়ের মধ্যে আমাদের কি আছে, ঋণ আছে, প্রতিষ্ঠানের মধ্যে ঋণ হিসাব, অর্থাৎ ক্ষয়ের ঋণটা বৃদ্ধি করে দিবে। অর্থাৎ প্রতিষ্ঠানের ঋণ হিসাব কি হবে, ঋণ হিসাব বৃদ্ধি করবে। অর্থাৎ 30,000 টাকা ঋণ এনেছিল, এখন ঋণের সুদ এই 30,000 টাকার সাথে যোগ করে দিবে এবং প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে। ফলে এখন জাবেদাটি দিতে হয়, ঋণের সুদ হচ্ছে তোমার ডেবিট, ঋণের সুদ হচ্ছে ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু প্রতিষ্ঠানের কি করবে, ঋণ হিসাব বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ দায় বৃদ্ধি পাবে, এই জন্য ঋণের সুদ ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখন আমাদের ঋণ এনেছিল কত, 30,000 টাকা ইন্টু, আমরা বলেছিলাম সুদের হার না থাকলেও কি করতে হবে, 6% হারে সুদ দিতে হবে এবং এখানে কোনো তারিখের কথা উল্লেখ না থাকলে হাফ বছরের ঋণের সুদ দিতে হবে। ঠিক আছে, তুমি 6/12 দিতে পারো অথবা 1/2 দিতে পারো, একই হলো। তাহলে তোমার ফলাফলটি আসতেছে এই যে 30,000 টাকা ইন্টু হচ্ছে 6% বাই হচ্ছে তোমার 2, এই যে 900 টাকা আসতেছে। কত আসতেছে, 900 টাকা আসতেছে। তাহলে ঋণের সুদ তোমার কত দিতে হবে, এখন ঋণের সুদ প্রতিষ্ঠানকে কত দিতে হবে, 900 টাকা দিতে হবে। ঠিক আছে, কত টাকা দিতে হবে, 900 টাকা দিতে হবে। এখন তুমি এখানে লিখতে পারো ঋণের সুদ। ঠিক আছে, কি লিখতে পারো, ঋণের সুদ। এই যে ঋণের সুদ কত টাকা, 900 টাকা। কেন, কারণ হচ্ছে এই যে তুমি ঋণ হিসাব করতেছো, ঋণ হিসাব আমাদের ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ক্রেডিট, এই জন্য ক্রেডিটের সাথে নামটা কি, ঋণের সুদ। তাহলে লিখলাম ঋণের সুদ। এখন ঋণ হিসাব আমাদের কি ছিল, ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিট দিকে তুমি 900 টাকা লিখলা। এখন আগেরই ব্যালেন্স ছিল 30,000, নতুন করে ব্যালেন্স হলো 900 টাকা। তাহলে কত হলো, 30,900 টাকা। আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি অর্থাৎ ঋণ হিসাব প্রস্তুতি বুঝতে পেরেছ। এখন চলো আমাদের রিকোয়ারমেন্ট খ নাম্বারে কি বলেছিল, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। চলো আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখে আসি। আমাদের খ নাম্বারে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আমরা একটি গড় কেটে নিলাম। ক, খ ও গ এর লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাভ লোকসান আবন্টনের মধ্যে আমাদের কোন কোন আইটেম আসবে এটা সবার আগে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো খরচ, ঠিক আছে, প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো খরচ বা ব্যয়, এগুলো আমাদের ডেবিট দিকে বসাতে হবে। ঠিক আছে, আর প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো আমাদের আয়, এই আইটেমগুলো আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে। আমাদের ডেবিট দিকে সচরাচর 5টা আইটেম হয়, সর্বদা এটা মাথার মধ্যে রাখলে তোমাদের অঙ্কটা করা সহজ হয়ে যাবে। লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের ডেবিট দিকে 99% সময় আমাদের 5টা আইটেম হয়। 1 নম্বরে মূলধনের সুদ, 2 নম্বরে ঋণের সুদ, 3 নম্বরে বেতন, 4 নম্বরে কমিশন, 5 নম্বরে হচ্ছে মুনাফার অংশ। ঠিক আছে, আমি আবারও বলছি 5টা আইটেম হয় সচরাচর ডেবিট দিকে। ঠিক আছে, 1 নম্বরে কি মূলধনের সুদ, 2 নম্বরে হচ্ছে ঋণের সুদ, 3 নম্বরে হচ্ছে বেতন, 4 নম্বরে কোন ধরনের কমিশন থাকলে, 5 নম্বরে হচ্ছে মুনাফার অংশ। এটা আমাদের ডেবিট সাইডে বসবে। আর ক্রেডিট দিকে আমাদের সচরাচর 4টা আইটেম হতে পারে। কি কি হতে পারে, 1 নম্বরে হচ্ছে নিট লাভ, 2 নম্বরে হচ্ছে উত্তোলনের সুদ,
দুই নম্বরে উত্তোলনের সুদ, তিন নম্বরে হচ্ছে পূর্ণ উত্তোলন, চার নম্বরে যদি প্রতিষ্ঠানের মধ্যে ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশ অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। আমি আবারও বলছি, এক নম্বরে হচ্ছে নেট লাভ, দুই নম্বরে উত্তোলনের সুদ, তিন নম্বরে পূর্ণ উত্তোলন, চার নম্বরে প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশ। এখন কথা হচ্ছে আমাদের প্রায় সময় এখানে দেখতে পারি আমরা অংশীদারদের মূলধন হিসাব একটি টাইটেল দেওয়া থাকে অথবা অংশীদারদের চলতি হিসাব টাইটেল দেওয়া থাকে। তখন আমরা কোন টাইটেলটি ইউজ করব এটা বুঝতে গেলে তোমাদের সর্বদা গ নাম্বারের দিকে তাকাতে হবে। এই যে দেখো গ নাম্বারে কি আছে, অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। যখন তোমার এখানে গ নাম্বারে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার কথা বলবে তখন তোমার টাইটেল দিতে হবে খ নাম্বারের মধ্যে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে অংশীদারদের মূলধন হিসাব। আর যখন গ নাম্বারে তোমার বলা থাকবে অংশীদার গণের চলতি হিসাব প্রস্তুত করো, তাহলে খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় তুমি টাইটেল দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। অর্থাৎ গ নাম্বারে যদি চলতি হিসাব চাই তাহলে অবশ্যই তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। গ নাম্বারে যদি মূলধন হিসাব প্রস্তুত করার কথা চাই তাহলে অবশ্যই তোমার খ নাম্বারে টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। আজকের অঙ্কের মধ্যে আমাদের কি চেয়েছে, অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করবা তাহলে তুমি টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। টাইটেল কি দিতে হবে, অংশীদারদের মূলধন হিসাব। এখন তুমি এখানে অঙ্কটি করতে পারো, অংশীদারদের মূলধন হিসাব কি লিখতে পারো, অংশীদারদের মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব। আমি তোমাদেরকে কি বলেছি, লাভ লোকসান আবন্টন হিসাবে সচরাচর 5টি আইটেম হয়। প্রথম যে আইটেমটা হয় তা হচ্ছে মূলধনের সুদ। তাহলে এখানে তোমার টাইটেল এখন দিতে হবে মূলধনের সুদ। এই যে মূলধনের সুদ, এই যে মূলধনের সুদ আমাদের অংশীদার কয়জন, 3 জন। তাহলে তুমি লিখতে পারো ক খ গ। আমাদের ক এর প্রারম্ভিক মূলধন ছিল কত, একটু খেয়াল করো। ক এর প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা। এই যে তুমি এখানে লিখতে পারো এই যে 2 লক্ষ টাকা এবং মূলধনের উপর সুদ, এই যে মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এখন উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে, মূলধনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে, 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে এই যে 2 লক্ষ টাকা ইনটু হচ্ছে তোমার 10%, ঠিক আছে, 2 লক্ষ টাকা ইনটু কত 10%, তাহলে আসলো কত তোমার 20,000 টাকা। এই যে মূলধনের সুদ কত আসলো 20,000 টাকা। পরবর্তীতে খ এর মূলধন কত ছিল, এই যে 1,50,000 টাকা। কত ছিল, 1,50,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো এই যে খ এর ক্ষেত্রে 1,50,000 টাকা। মূলধনের সুদ কত দিবে, 10% দিবে। 1,50,000 এর 10% হচ্ছে 15,000 টাকা। তার পরবর্তীতে দেখো গ নাম্বারে কত আছে, 1 লক্ষ আছে। গ নাম্বারের প্রারম্ভিক মূলধন কত, 1 লক্ষ। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে 1 লক্ষ ইনটু হচ্ছে 10%, তাহলে দাঁড়ালো কত, এই যে 10,000 টাকা। তাহলে এই যে 3 জনের আলাদা আলাদা মূলধনের সুদ 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, আর একত্রে হচ্ছে তোমার 45,000 টাকা। মূলধনের সুদ একত্রে কত দাঁড়ালো, 45,000 টাকা। 45,000 টাকা। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে তুমি ঋণের সুদ বসাতে পারো। এখন একটা কথা সর্বদা মনে রাখবা, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে 2টা আইটেম আমাদের গ নাম্বারে অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতের ক্ষেত্রে যাবে না। তার মধ্যে ডেবিট দিকের হচ্ছে ঋণের সুদ আর ক্রেডিট দিকের হচ্ছে নেট লাভ। এই 2টা ছাড়া বাকিগুলো আইটেম যাবে। এই জন্য বাকিগুলো আইটেমের ক্ষেত্রে তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। কিন্তু যেহেতু ঋণের সুদ এবং নেট লাভ আমাদের অংশীদারদের মূলধন হিসাব অর্থাৎ গ নাম্বারের মধ্যে স্থানান্তরিত হবে না, এই জন্য ঋণের সুদের ক্ষেত্রে কখনোই তুমি অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিতে পারবা না, কারণ আমাদের ঋণের সুদ গ নাম্বারের মধ্যে যায় না। এই জন্য ঋণের সুদ কে ঋণটা প্রদান করেছিল, একটু খেয়াল করো, আমাদের কে ঋণটা প্রদান করেছিল, এই যে খ কারবারি ঋণ প্রদান করেছিল। তাহলে তুমি লিখতে পারো খ এর ঋণ হিসাব। এখন তুমি কি টাইটেল দিতে পারো, এই যে যেহেতু খ কারবারি ঋণ সরবরাহ করেছিল তাহলে তুমি টাইটেল দিতে পারো খ এর, এই যে খ এর ঋণ হিসাব। খ এর ঋণ হিসাব তুমি টাইটেল দিয়ে তুমি লিখতে পারো ঋণের সুদ। কি লিখতে পারো, ঋণের সুদ। ঋণের সুদ তুমি কত টাকা বের করেছিল ক নাম্বারে, এই যে দেখো ঋণের সুদ তুমি ক নাম্বারে বের করেছিল হচ্ছে এই যে 900 টাকা, ঠিক আছে। ক নাম্বারে কত বের করেছিল, 900 টাকা। তাহলে তুমি এখানে ঋণের সুদ কত লিখতে পারো, এই যে 900 টাকা। পরবর্তীতে তুমি কি লিখতে পারো, পরবর্তীতে লিখতে পারো বেতন। এই যে এখানে বলা আছে
ব্যবসায়িক দায়িত্ব পালন করার জন্য ঘ মাসিক 10,000 টাকা বেতন পাবে। ঠিক আছে, তাহলে যেহেতু একটা অংশীদার শুধু বেতন পাবে, যেহেতু এটা এক মাসে বেতন, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করে 12,000 টাকা বানাতে হবে, যেহেতু বাৎসরিক আমরা অঙ্ক করতেছি। এখন তুমি কি লিখতে পারো? এখন তুমি লিখতে পারো গ এর বেতন, গ এর মূলধন হিসাব। কি লিখতে পারো? গ এর মূলধন হিসাব, গ এর মূলধন হিসাব। যদি একটা অংশীদারের তুমি শুধু খাত নির্ণয় করো, তাহলে অবশ্যই একজনের নাম তোমার উল্লেখ করতে হবে। আর যদি 3 জন থাকে বা 2 জন থাকে, তখন অংশীদারদের মূলধন হিসাব লিখতে পারো। ঠিক আছে, এখন এখানে কি আছে? গ এর মূলধন হিসাব। এখন তুমি লিখতে পারো বেতন। ঠিক আছে, তুমি যেহেতু বেতন নির্ণয় করতেছো, 1,000 টাকা করে মাসিক হারে বেতন পাবে। কত? এই যে 12, এই যে 1,000 টাকা মাসিক বেতন পাবে, তাহলে 12 মাস কাজ করেছে, তাহলে 12,000 টাকা। কত লিখতে পারো? 12,000 টাকা। পরবর্তীতে আমাদের আসবে কমিশন, কিন্তু এই অঙ্কের মধ্যে কোথাও দেখো কমিশনের কথা উল্লেখ নেই, তার মানে কমিশন আসবে না। তার পরবর্তীতে আসবে মুনাফার অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মুনাফাটা থাকবে না। মুনাফাটা তোমার জানতে গেলে কি করতে হবে? তোমার আয়টা নির্ণয় করতে হবে। আয় থেকে তোমার ব্যয়গুলো বাদ দিলে তোমার মুনাফা পাবা, ওই মুনাফাটা বন্টন করতে হবে। তার মানে এখানে তোমার কি করতে হবে? আগে এখন আয়গুলোর কাজ করতে হবে, অর্থাৎ ক্রেডিট দিকে কাজ করতে হবে। আমরা কি জানি? ক্রেডিট দিকে সর্বপ্রথম আমাদের যে আইটেমটা হয় তা হচ্ছে নিট লাভ। এখন আমি একটু আগে বলেছিলাম নিট লাভ এবং ঋণের সুদ দুইটা আইটেম মূলধনের মধ্যে স্থানান্তরিত হবে না। এই জন্য এখানে তোমার কি দিতে হবে? নিট লাভের মধ্যে তোমার টাইটেল দিতে হবে লাভ লোকসান হিসাব। ঠিক আছে, এখন তোমার এখানে কি দিতে হবে? লাভ লোকসান হিসাব টাইটেল দিতে হবে। যে অঙ্কটি করতেছো এখানে অঙ্কটি কি? লাভ লোকসান হিসাব। এই যে লাভ, এই যে লাভ লোকসান হিসাবের মধ্যে তুমি লিখতে পারো নেট লাভ, নেট লাভ। এখন আমাদের নেট লাভটা সবার নিচে একটু খেয়াল করো, আমাদের নেট লাভ সবার নিচে দেওয়া ছিল উপরিউক্ত বিষয়াদি বিবেচনা করার পূর্বেই 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায়ীর নেট লাভ ছিল 80,000 টাকা। সর্বশেষ দেওয়া ছিল নেট লাভ 80,000 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 80,000 টাকা। কত লিখতে পারো? 80,000 টাকা। তারপরে আমাদের আসবে কি? তারপরে আসবে উত্তোলনের সুদ। ঠিক আছে, এখন তুমি উত্তোলনের সুদ যেহেতু গ নাম্বারের মধ্যে স্থানান্তরিত হবে, তাহলে লিখতে পারো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। এই যে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে তুমি লিখতে পারো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো কিভাবে উল্লেখ ছিল। তারা বলেছিল সারা বছর অংশীদারগণ প্রত্যেকেই 10,000 টাকা করে নগদ উত্তোলন করেছিল। যেহেতু এখানে সারা বছরের কথা উল্লেখ আছে, এর মানে সারা বছরের কথা উল্লেখ থাকলে তোমার 6 মাসের সুদ ধরতে হয়, 6 মাসের সুদ ধরতে হয়। আর তোমার সুদের পার্সেন্টেজ কত? 10%। ঠিক আছে, আর উত্তোলন করেছিল 10,000 টাকা, তাহলে 10,000 টাকা ইন্টু 10% আর হচ্ছে 6 মাসের সুদ ধার্য করতে হবে, এবং এটা প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে তুমি লিখতে পারো এই যে ক এর উত্তোলন, ক এর উত্তোলনের সুদ, খ এর উত্তোলনের সুদ, গ এর উত্তোলনের সুদ। উত্তোলন করেছিল এই যে 10,000 টাকা। ঠিক আছে, উত্তোলন করেছিল কত? 10,000 টাকার 10%। এবং যেহেতু সারা বছর, এই জন্য হাফ বছরের উত্তোলনের সুদ তোমার নির্ণয় করতে হবে। 10,000 টাকার 10% মানে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকার অর্ধেক অর্থাৎ 6 মাস হচ্ছে 500 টাকা। ঠিক আছে, কত টাকা? 500 টাকা। তাহলে খ এর ক্ষেত্রে কত টাকা? 500 টাকা। তাহলে গ এর ক্ষেত্রে কত টাকা? 500 টাকা। ঠিক আছে, তাহলে 3 জনের এই যে ক এর উত্তোলনের সুদ ছিল 500 টাকা, খ এর উত্তোলনের সুদ কত টাকা? 500 টাকা। গ এর উত্তোলনের সুদ হচ্ছে 500 টাকা। যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করেছিল, এই জন্য প্রতিষ্ঠানকে কি করতে হবে? ক, খ, গ এর সুদ দিতে হবে 500 টাকা করে। টোটাল 3 জনের সুদ দিবে 1,500 টাকা, 1,500 টাকা। পরবর্তীতে আমাদের হয় পূর্ণ উত্তোলন, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের মধ্যে আমাদের কোথাও পূর্ণ উত্তোলনের কথা উল্লেখ নেই, এর মানে এটা আসবে না। এখন আমাদের খেয়াল করতে হবে প্রতিষ্ঠানে লাভ হয়েছে না লস হয়েছে। দেখো এখানে 80 আর এখানে হচ্ছে 1,500, এর মানে হচ্ছে 81,500, আর এখানে ছিল আমাদের কম, এর মানে প্রতিষ্ঠানে লাভ হয়েছে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? এখানে দেখো এই যে 80,000 টাকা, এই যে এখানে দেখো 80,000 টাকা আর এখানে হচ্ছে 1,500 টাকা। টোটাল টাকা তুমি এখানে লিখতে পারো কত? 81,500 টাকা, 81,500 টাকা। সেম এদিকে তুমি কি করতে পারো? এদিকে তুমি লিখে দিতে পারো এই যে 81,500 টাকা। এখন তোমার মুনাফা কত হয়েছে? এখন তোমার মুনাফাটা কত হয়েছে তা কিভাবে নির্ণয় করবা? তা নির্ণয় করতে গেলে এই যে 81,500 টাকা থেকে তোমার 45,912 টাকাটা বিয়োগ করলে, অর্থাৎ মোট আয় হয়েছে আমাদের কত? প্রতিষ্ঠানের মোট আয় প্রতিষ্ঠানের কত হয়েছে? 81,500 টাকা। আর মোট ব্যয় হয়েছে
900 আর 12,000 এই টাকাগুলো আমাদের ব্যয় হয়েছে, এই টাকা আয় হয়েছে। এখন আয় থেকে তুমি ব্যয়টা বাদ দাও, ঠিক আছে, আয় থেকে তুমি ব্যয়টা বাদ দাও, তাহলে তুমি 81,500 টাকা, এই যে 81,500 টাকা থেকে বাদ দিতে পারো 45,000 টাকা, মাইনাস দাও 900 টাকা, মাইনাস দাও 12,000 টাকা, তাহলে তোমার 23,600 টাকা আসতেছে, 23,600 টাকা। এই যে 23,600 টাকা, এটা কি, এটা তোমার মোট মুনাফা, ঠিক আছে, এটা তোমার মোট মুনাফা। এখন এই মুনাফাটা কি করতে হবে, এটা তোমার মোট মুনাফা, এই মুনাফাটা কি করতে হবে, অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। এখন কোন অনুপাতে বন্টন করবা তাও কিন্তু বলা আছে, এই যে মুনাফার অংশ অর্থাৎ লাভ বলা ছিল কি, একটু খেয়াল করো, এই যে ব্যবসায়ীর লাভ ক্ষতি 2:1 অনুপাতে বন্টিত হবে। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বলতে এই যে লাভ, তাহলে আমাদের লাভ হয়েছে কত, আমরা টোটাল আয় হয়েছে, প্রতিষ্ঠানের আয় হয়েছিল 81,500 টাকা, ব্যয় হয়েছিল এতটুক, তাহলে আমাদের লাভ হয়েছিল 23,600 টাকা। এই লাভটাকে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে এই যে 2:1 অনুপাতে। তাহলে যেহেতু এটা আমাদের ঘ নাম্বার অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার হবে, তাহলে এখানে তুমি টাইটেল দিতে পারো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন টাইটেল দিয়ে তুমি লিখতে পারো মুনাফার অংশ, যেহেতু এটা মুনাফার অংশ, মুনাফার এই যে ক খ গ। এখন কি বলেছে, ক খ গ এইগুলো কি অনুপাতে পাবে, এই যে এগুলো 2:1 অনুপাতে পাবে। তাহলে সর্বমোট কত দাঁড়ালো, 2 আর 2 4 আর 1 কত 5, অর্থাৎ 5/2 ভাগ পাবে কত, ক, 5/2 ভাগ কত পাবে, খ, 5/1 ভাগ কত পাবে, গ। তাহলে 23,600 টাকাকে তুমি 2:1, তাহলে টোটাল যোগ করো 2 2 আর 1 টোটাল হলো 5, তাহলে 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করে 2 কত অংশ পাবে, ক কত অংশ পাবে, 2 অংশ পাবে, তাহলে 2 দ্বারা গুণ করো, তাহলে 9,000, এই যে 9,440 টাকা। তাহলে সেম খ আমাদের কত অংশ পাবে, 2 অংশ পাবে, তাহলে 9,440 টাকা। আর গ পাবে হচ্ছে 1 অংশ, তাহলে তুমি 23,600 টাকাকে ভাগ করবা 5 দ্বারা, গুণ করবা কি 1 দ্বারা, ঠিক আছে। তাহলে এই যে 4,720 টাকা, 4,720 টাকা তোমার কত দাঁড়ালো, এই যে টোটাল দাঁড়ালো 23,600 টাকা, 23,600 টাকা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এখানেই সমাপ্ত হয়ে গেছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, লাভ লোকসান আবন্টনের মধ্যে ডেবিট দিকে প্রতিষ্ঠানের আয়গুলো বসে। প্রতিষ্ঠানের আয় সাধারণত 5টা হয়, একটা হচ্ছে মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, মুনাফার অংশ আর যদি কমিশন থাকে তাহলে। কিন্তু এখানে আমাদের মূলধনের সুদ ছিল, এখানে আমাদের মূলধনের সুদ ছিল, ঋণের সুদ ছিল, বেতন ছিল আর মুনাফার অংশ ছিল, কমিশন ছিল না, এর জন্য কমিশন আসে নাই। আর ক্রেডিট দিকে নেট লাভ হয়, উত্তোলনের সুদ হয়, পূর্ণ উত্তোলন হয়, আর যদি প্রতিষ্ঠানে ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশটি হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লাভ লোকসান আবন্টন থেকে গ নাম্বারে, অর্থাৎ তুমি যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবা তখন দুইটা আইটেম যাবে না, একটা হচ্ছে ঋণের সুদ আর একটা হচ্ছে নেট লাভ। এই জন্য আমি দেখো সব জায়গার মধ্যে মূলধনের সুদ টাইটেল দিয়েছি, কিন্তু ঋণের সুদের মধ্যে টাইটেল দিয়েছি ও এর ঋণ হিসাব। কেন দিয়েছি, কারণ এই ঋণের সুদটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। আবার দেখো নেট লাভের মধ্যে টাইটেল দিয়েছি লাভ লোকসান আবন্টন হিসাব। কেন দিয়েছি, কারণ নেট লাভও আমাদের মূলধন হিসাবে যাবে না। এই দুইটা ছাড়া বাকিগুলো যাবে, এজন্য বাকিগুলোর মধ্যে তুমি কি দিয়েছো, অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিয়েছো। এখন আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটি আমাদের কি চেয়েছিল, গ নাম্বারে চেয়েছিল অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করো। তো এখন যেহেতু বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত, এখন আমাদের প্রতিষ্ঠানের মধ্যে অংশীদার ছিল কয়জন, 3 জন, ক খ গ। এর মানে হচ্ছে যেহেতু বলেছে অংশীদার গণের মূলধন হিসাব প্রস্তুত করো, এর মানে ক খ গ এই 3 জনেরই মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। চলো আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতটি দেখে আসি। ঘ, ডেবিট ক্রেডিট অংশীদারদের মূলধন হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অংশীদার ছিল 3 জন, এই জন্য 3 জনের নাম লিখলাম। তারিখ বিবরণ ক টাকা খ টাকা গ টাকা, আবার তারিখ বিবরণ ক টাকা খ টাকা গ টাকা। এখন দেখো প্রতিষ্ঠানের যেহেতু অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতেছ, অঙ্কের মধ্যে আমাদের প্রারম্ভিক কিছু মূলধন দেওয়া ছিল, ঠিক আছে। এখন দেখো প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল 2023 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক, ঠিক আছে। এই যে 1 জানুয়ারি মানে কি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ ক এর ছিল 2 লক্ষ, খ এর ছিল 1.5 লক্ষ, গ এর ছিল 1 লক্ষ টাকা। এখন এই যে প্রারম্ভিক মূলধনকে আমরা সবাই জানি মূলধন আমাদের ক্রেডিট দিকে বসে, ঠিক আছে।
মূলধন কোন দিকে বসে? কেরির দিকে বসে। মূলধন কেরির দিকে বসার কারণে যেহেতু প্রারম্ভিকে ছিল, এই জন্য তুমি লিখতে পারো 2023 সাল, 2023 সাল এই যে জানুয়ারির 1 তারিখ। ঠিক আছে, তুমি এখন লিখতে পারো ব্যালেন্স বিডি। ঠিক আছে, যেহেতু প্রারম্ভিক ছিল এই জন্য এটা কি ব্যালেন্স বিডি। ক এর ব্যালেন্স ছিল আমাদের 2 লক্ষ টাকা। প্রারম্ভিক মূলধন কত ছিল? 2 লক্ষ টাকা। খ এর ব্যালেন্স ছিল 1,50,000 টাকা। গ এর ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন ছিল 1 লক্ষ টাকা। সারা বছরের উত্তোলনের পরিমাণ দেওয়া ছিল। সারা বছরে কি দেওয়া ছিল? উত্তোলনের পরিমাণ দেওয়া ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উত্তোলনগুলো অবশ্যই তোমার ডেবিট দিকে লিখতে হয়। অংশীদারি মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে গেলে তোমার ক্রেডিট দিকে সর্বদা কি লিখতে হয়? মূলধনের পরিমাণ লিখতে হয়। আর ডেবিট দিকে সর্বপ্রথম কি লিখতে হয়? উত্তোলনের পরিমাণ লিখতে হয়। ঠিক আছে, তাহলে উত্তোলনটা আমাদের যেহেতু সারা বছর করেছিল, তাহলে 2023 সালে তুমি যার কোনো তারিখ নেই, তার হচ্ছে ডিসেম্বরের 31 লিখতে হয়। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো এখানে উত্তোলন। উত্তোলনের সুদ না, কিন্তু শুধু উত্তোলন। ঠিক আছে, এখন কথা ছিল দেখো, সারা বছর অংশীদারগণ প্রত্যেকে 10,000 টাকা করে নগদ উত্তোলন করেছিল। প্রত্যেকে, যে এখানে একটা কথা উল্লেখ আছে, প্রত্যেকেই 10,000 টাকা। এর মানে ক 10,000, খ 10,000, গ 10,000 টাকা। তাহলে উত্তোলন লিখে তুমি ক এর ঘরে লিখতে পারো এই যে 10,000 টাকা। খ এর মধ্যে তুমি লিখতে পারো এই যে 10,000 টাকা। গ এর মধ্যে তুমি লিখতে পারো কি 10,000 টাকা। এখন এইগুলো লেখার পর তোমার খ নাম্বার থেকে অঙ্কগুলো আনতে হবে। এখন খ নাম্বার থেকে এইগুলো লেখার পর তোমার খ নাম্বার থেকে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব থেকে তোমার অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে ট্রান্সফার করতে হবে। এখন কথা হচ্ছে, লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে যেগুলো ক্রেডিট দিকে ছিল, এইগুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে। আমি আবারও বলছি, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো আমাদের অংশীদারদের মূলধন হিসাব করার সময় ডেবিট দিকে বসবে। অর্থাৎ ক্রেডিট দিকের ব্যালেন্স, অর্থাৎ খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে ব্যালেন্স আমাদের অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে ডেবিট দিকে বসবে। আর লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের ব্যালেন্স আমাদের অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের যে ব্যালেন্স গুলো আছে, তা অংশীদারদের মূলধন হিসাব তৈরি করার সময় এটা ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এই লাভ লোকসান আবন্টন থেকে নিট লাভ এবং হচ্ছে ঋণের সুদ, এই দুইটা আইটেম আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। কে কে যাবে না? এই যে নিট লাভ যাবে না। ঠিক আছে, নিট লাভ যাবে না, আর হচ্ছে ঋণের সুদ যাবে না, আর বাকিগুলো যাবে। এখন তোমার অংশীদারদের মূলধন হিসাবের এই যে উত্তোলনের সুদ, এটা ক্রেডিট দিকে আছে, এটা কোথায় যাবে? ডেবিট দিকে যাবে। তাহলে এখন তুমি কি লিখতে পারো? এখন তুমি লিখতে পারো এই যে ডিসেম্বরের 31 টাইটেলটা দিতে পারো। এখন যেহেতু তুমি অংশীদারদের মূলধন হিসাব অঙ্ক করতেছ, তাহলে কার থেকে ব্যালেন্স গুলো আনতেছো? এই যে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। তাহলে এখানে তুমি টাইটেল দিতে পারো লাভ লোকসান আবন্টন হিসাব। এই যে লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে তুমি কি লিখতে পারো? ক্রেডিট দিকের ব্যালেন্সটা ডেবিট দিকে বসবে। কি আছে? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। তাহলে তুমি এখানে লিখতে পারো উত্তোলনের সুদ। কি লিখতে পারো? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ তুমি কত বের করেছিলে? খ নাম্বার একটু খেয়াল করো। এই যে উত্তোলনের সুদ 500 টাকা, 500 টাকা, 500 টাকা। ঠিক আছে, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। তাহলে ক এর জন্য হচ্ছে 500 টাকা, খ এর জন্য 500 টাকা, গ এর জন্য 500 টাকা। তার পরবর্তীতে দেখো, আর আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে কোনো আইটেম নেই। এখন আমাদের ডেবিট দিকের আইটেমগুলো ক্রেডিট দিকে বসাতে হবে। তাহলে এই যে মূলধনের সুদ আছে, ঋণের সুদ তো যাবে না, তারপরে বেতন আছে, তারপরে মুনাফার অংশ আছে। এখন তুমি ডিসেম্বরের 31 দিয়ে, যেহেতু লাভ লোকসান আবন্টনের ডেবিটটা আমাদের ক্রেডিট দিকে বসে, এই জন্য এখানে তুমি টাইটেল দিবা লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে প্রথমে আমাদের কি ছিল? মূলধনের সুদ। তাহলে এখানে তুমি লিখতে পারো মূলধনের সুদ। এখন আমাদের দেখো মূলধনের সুদ কত ছিল? ক এর জন্য ছিল 20,000 টাকা, খ এর জন্য ছিল 15,000 টাকা, গ এর জন্য ছিল 10,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো ক এর জন্য আমাদের কত ছিল? এই যে 20,000 টাকা ছিল। তাহলে এখানে তুমি লিখতে পারো 20,000 টাকা। খ এর জন্য ছিল 15,000 টাকা, গ এর জন্য ছিল 10,000 টাকা।
পরবর্তীতে আমাদের আর কি আছে, পরবর্তীতে আমাদের ঋণের সুদ আছে, কিন্তু ঋণের সুদ আমাদের মূলধন হিসেবে যায় না, এই জন্য এটা বাদ। তারপরে আমাদের কি আছে, এই যে বেতন আছে, তাহলে তুমি লিখতে পারো এই যে বেতন। এখন কথা হচ্ছে বেতন কিন্তু তিনটা অংশীদারের জন্য না, বেতন শুধু গয়ের জন্য, বেতন শুধু গয়ের জন্য ছিল, ঠিক আছে। তাহলে এখন গয়ের মধ্যে বেতনটা আমাদের কত, 12,000 টাকা। তাহলে এই যে বেতন ক পাবে না, খ পাবে না, গ পাবে কত, এই যে 12,000 টাকা। তার পরবর্তীতে কি আছে, তার পরবর্তীতে আছে মুনাফার অংশ। এখন তুমি কি লিখতে পারো, এই যে মুনাফার অংশ, মুনাফার অংশ। এই যে আমরা খ নাম্বারে মুনাফার অংশ বের করেছিলাম, ক এর জন্য কত দেখো, 9,440 টাকা, 9,440 টাকা। খ এর জন্য কত ছিল, সেম টাকাই ছিল, 9,440 টাকা। গ এর জন্য ছিল 4,720 টাকা, 4,720 টাকা, 4,720 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে সর্বদা আমাদের ক্রেডিট ব্যালেন্স গুলো বড় হয়। কি হয়, ক্রেডিট ব্যালেন্স গুলো বড় হয়, ঠিক আছে। এখন তুমি যদি যোগ করো, এখন তুমি যদি ক এর ব্যালেন্সটা যোগ করো, তাহলে 2 লক্ষ টাকা আর 20,000 টাকা, 2,20,000 আর হচ্ছে 9,440 টাকা, তাহলে কত দাঁড়ালো, 2,29,440 টাকা। এই যে 2,29,440 টাকা। এই সেম ব্যালেন্সটা তুমি এখানে ক এর মধ্যে লিখবা 2,29,440 টাকা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে 2,29,440 টাকা, কিন্তু এখানে আসছে শুধু 10,500 টাকা। এখন তুমি কি করবা, এই যে 2,29,440 টাকা থেকে বাদ দিব হচ্ছে 10,500 টাকা, তাহলে তোমার ব্যালেন্সটি আসতেছে 2,18,940 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ব্যালেন্স সিডি। এটা তুমি ডিসেম্বরের 31 দিয়ে কি লিখতে পারো, ব্যালেন্স সিডি। আমি আবারও বলছি, এই যে প্রতিষ্ঠানের আমাদের ক্রেডিট দিকের উদ্দীপ্ত ছিল 2,29,440 টাকা। এই 2,29,440 টাকা থেকে তুমি এই কোয়ের ব্যালেন্স গুলো বাদ দিবা, বাদ দিলে তোমার যা থাকবে এটা হচ্ছে ব্যালেন্স সিডি, 2,18,940 টাকা। তার পরবর্তীতে তুমি এটা যোগ করো, খ এর টাকাগুলো যোগ করো, 1,50,000, 15,000, 9,440 টাকা, তাহলে তোমার ব্যালেন্স আসতেছে 1,74,440 টাকা। কত আসতেছে, 1,74,440 টাকা। এই খ এর সেম ব্যালেন্সটা তুমি কি বসাবা, এখানে খ বরাবর বসাবা, কারণ ক্রেডিট দিকের ব্যালেন্স গুলো আমাদের বড় থাকবে। এই যে 1,74,440 টাকা। এখন তুমি কি করবা, 1,74,440 টাকা থেকে এই 10,500 বাদ দিবা, তাহলে তোমার ফলাফল আসতেছে 1,63,940 টাকা, 1,63,000, এই যে 1,63,940 টাকা। এটাও ব্যালেন্স সিডি। পরবর্তীতে আমাদের গ নাম্বারটার যোগফল তুমি বসাবা, গ নাম্বারের যোগফল 1,10,000, 12,000 আর 4,720 টাকা, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 1,26,720 টাকা, 1,26,720 টাকা। এই সেম টাকাটা তুমি কোথায় বসাবা, এখানে বসাবা, 1,26,720 টাকা বসালা। এখন কি করবা, এই যে 10,500 টাকা বাদ দিবা, তাহলে তোমার ফলাফল আসতেছে 1,16,220 টাকা। কত আসতেছে, 1,16,220 টাকা, ঠিক আছে। এই যে ব্যালেন্স সিডিটা মিলিয়ে তুমি বসালা। আমি আবারও বলছি, ক্রেডিট দিকের যে ব্যালেন্স ক এটা বড় থাকবে, ক এখানে বসাবা, অর্থাৎ ক্রেডিট দিকের ব্যালেন্স গুলো নিচে বসাবা। নিচে বসিয়ে তুমি কি করবা, এই যে উপর থেকে 10,000 আর 500 টাকা বাদ দিবা, তাহলে বাকি ব্যালেন্সটা ব্যালেন্স সিডি। সেম প্রত্যেকের ক্ষেত্রে সেম ভাবে বসাবা। এখন কথা হচ্ছে, আমরা জানি যেটা ব্যালেন্স সিডি পরবর্তী মাসে এটা বিডি হয়, কিন্তু এটা তো ডিসেম্বরের 31, ডিসেম্বরের পরে আমাদের জানুয়ারি হয়, যেহেতু জানুয়ারি এক বছর চেঞ্জ করে দিয়েছে, এই জন্য তুমি এখানে কি লিখতে হবে, 2024 সাল জানুয়ারির 1 তারিখ তুমি কি লিখবে, এখন ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এখন ক নাম্বারে তুমি ব্যালেন্স বিডি কত বসাছিলা, কত বসিয়েছিলা, 2,18,940 টাকা। খ এর মধ্যে তুমি কত বসিয়েছিলা, 1,63,940 টাকা। গ এর মধ্যে কত বসিয়েছিলা, 1,16,240
20 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা অংশীদারদের মূলধন হিসাবটি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।